সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো, আমি আল্লাহর মতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন পাঠ 11 নিয়ে আলোচনা করব। গতদিন আমি ইলেকট্রন বিন্যাস যে আলোচনার জন্য সাধারণত তিনটা নীতির কথা বলেছিলাম। একটা হচ্ছে আব্বাও নীতি, একটা হচ্ছে হুন্ডের নীতি, আর একটা হচ্ছে পরিবর্জন নীতি। তার মধ্যে আব্বাও নীতিটা গতদিন আলোচনা হয়েছে, আজকে আলোচনা হবে হুন্ডের নীতি। আসলে হুন্ডের নীতিটা ইলেকট্রন বিন্যাসের একটা অংশ। হুন্ডের নীতিটা ইলেকট্রন বিন্যাসের আলোকে ব্যাখ্যা করা হয়। হুন্ডের নীতি বলতে আমরা সাধারণত বুঝি বিজ্ঞান হুন্ড নামক একজন বিজ্ঞানী এই নীতিটা বা নিয়মটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছিলেন যে সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ প্রত্যেকটা মনে করো উপস্তরে একাধিক একমাত্র এস ছাড়া বাকি সব, যেমন পি আছে, বি আছে, এফ আছে, তাদের কিন্তু একাধিক অরবিটাল আছে। এবং উনি বলছেন যে প্রত্যেকটা অরবিটালের শক্তি কিন্তু সমান। এই জন্য সমান শক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, এবং যদি একটা করে পূর্ণ হওয়ার পর যদি মনে করো একাধিক ইলেকট্রন আসে তখন, অর্থাৎ একটা করে পূর্ণ হওয়ার পরে যদি অতিরিক্ত ইলেকট্রন আসে আবার সেটা একটা করে ইলেকট্রন প্রত্যেকটা অরবিটাল প্রবেশ করবে। অর্থাৎ সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে এবং তাদের স্পিনগুলো হবে একমুখী। স্পিনটা আসলে স্পিন কোয়ান্টাম উপর নির্ভর করে, ঘূর্ণন কোয়ান্টাম উপর। এবং যখন যুগ্ম হবে অরবিটাল ইলেকট্রন তখন তাদের স্পিনগুলো হবে বিপরীতমুখী। অর্থাৎ হুন্ডের নীতিটা তাহলে কি? সেটা হচ্ছে যে একই শক্তি সম্পন্ন অরবিটাল সমূহে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করে, প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করে এবং এদের স্পিন হবে একইমুখী। যদি একাধিক কোনো অরবিটালে একাধিক ইলেকট্রন থাকে তবে তাদের স্পিন হবে বিপরীতমুখী। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে একই শক্তি সম্পন্ন অরবিটাল সময়ে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করে এবং তাদের স্পিনগুলো হবে একইমুখী। কোনো এতটুকু আছে, তবে এটাও তোমরা লিখে দেবে, যদি কোনো অরবিটাল একাধিক ইলেকট্রন থাকে তবে তাদের স্পিন হবে বিপরীতমুখী। এটা এতটুকু লেখাটা আসলে শুদ্ধ। এখানে একটা ইলেকট্রনের কথা বলে এতটুকু করে অনেক বই শেষ করে দিল, কিন্তু আসলে এটা সঠিক নয়। পুরোটাই লিখতে হবে যে একই শক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে এবং তাদের স্পিন হবে একইমুখী। যখন যুগ্ম হবে, অর্থাৎ অরবিটালে একাধিক মানে যুগ্ম থাকে, একাধিক ইলেকট্রন বা যুগ্ম থাকে, অরবিটালে একাধিক ইলেকট্রন বা যুগ্ম থাকে, তখন যুগ্ম অবস্থায় ইলেকট্রন থাকে, তবে তাদের স্পিনগুলো হবে বিপরীতমুখী। একাধিক অরবিটাল বলতে এখানে দুইটি অরবিটালের কথা বোঝানো হচ্ছে। দুইটি অরবিটালে মূলত থাকে, দুইটি অরবিটাল যুগ্ম থাকে, তবে তাদের স্পিন হবে বিপরীতমুখী। অর্থাৎ কোনো অরবিটালে একাধিক ইলেকট্রন বা দুইটি ইলেকট্রন যুগ্ম থাকে, তবে তাদের স্পিন হবে বিপরীতমুখী। অর্থাৎ এখানে আমি বুঝাচ্ছি যে স্পিনগুলো সাধারণত কিভাবে থাকে। একমুখী হলে এইভাবে থাকে, একমুখী, অথবা আমরা এইভাবে দেখাতে পারি স্পিন, অথবা মনে করে এইভাবে দেখাতে পারি স্পিন, অথবা আমরা এইভাবে দেখাতে পারি স্পিন। অর্থাৎ একটা করে যখন স্পিন যাবে তাদের মুখটা হবে একমুখীভাবে থাকতেছে। যখন যুগ্ম হবে তখন এই স্পিনটা যদি এভাবে দেখাও, পরবর্তীটা এভাবে দেখাবে। এই স্পিনটা যদি মনে করো এভাবে দেখানো হয়, পরবর্তীটা মনে করো এইভাবে দেখাবে। এই স্পিনটা যদি মনে করো এইভাবে দেখানো হয়, পরবর্তী স্পিনটা এইভাবে দেখাবে। এই স্পিনটা যদি মনে করো এইভাবে দেখানো হয়, পরবর্তী স্পিনটা এইভাবে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থী, একটা করে ইলেকট্রন গেলে প্রথমে এইভাবে যাবে, এবং এটা মনে করে একটা এস অরবিটালে একটা স্পিন দেখালাম, এগুলো মনে করে এস অরবিটাল দুইটা করে স্পিন দেখালাম। মনে করে এগুলো এই একটা অরবিটাল থাকবে একমাত্র,
এস অরবিটাল। পি অরবিটাল তিনটা অরবিটাল থাকে। অরবিটালগুলো যখন এস অরবিটাল দেখাবে এইভাবে দেখাবে। পি অরবিটালগুলো দেখানো হতে একসাথে তিনটা দেখাতে হবে। ডি অরবিটালে যদি ডি উপস্তরের যদি অরবিটালগুলো দেখো তাহলে এখানে 5টা অরবিটাল এইভাবে দেখাতে হবে। অর্থাৎ এটা হচ্ছে এস উপস্তরের জন্য, এটা হচ্ছে পি উপস্তরের জন্য, এগুলো হচ্ছে ডি উপস্তরের জন্য। এখানে 3টে উপস্তরে আমি মনে করো অরবিটাল চিত্র দেখালাম। যেভাবে সাধারণত আমরা অরবিটাল চিত্র অর্থাৎ অরবিটালের গঠন দেখালাম কিভাবে ইলেকট্রন যাবে। মনে করো তোমাকে বলা হলো যে মনে করো বোরনের ইলেকট্রন কনফিগারেশন, যদি তোমাকে বলা হলো বোরনের ইলেকট্রন বিন্যাস কোন্ডের রুল মোতাবেক দেখাও, তাহলে বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, 1s2, 2s2, 2p1। তাহলে এটা যদি কোন্ডের রুল মোতাবেক ইলেকট্রন কনফিগারেশন দেখাও, তাহলে এখানে 1s এর মধ্যে 2টা ইলেকট্রন যাবে, এটা মনে করো 1s এর জন্য। তারপর মনে করো এরপরে তোমার 2s দেখাতে হবে, তারপর 2p দেখাতে হবে, এভাবে তোমাকে ইলেকট্রন কনফিগারেশন দেখাতে হবে। অর্থাৎ এটা হচ্ছে যে 2s এ 2টা ইলেকট্রন আছে, এভাবে যাবে। 2p তে একটা ইলেকট্রন আছে, আমি একটা ইলেকট্রন এভাবে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে সাধারণত আমরা দেখাতে পারি। আবার মনে করো তোমাকে যদি বলা হয় নাইট্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন দেখাও, তাহলে তুমি দেখাও 1s2, 2s2, 2p কত 3। কিন্তু হোল্ডের রুল মোতাবেক যদি ইলেকট্রন কনফিগারেশন দেখাও, এখানে অরবিটাল আছে একটা, এখানে আছে একটা অরবিটাল, আর পি এর মধ্যে 3টে ইলেকট্রন আছে, অরবিটাল আছে 3টা। পি এর মধ্যে 3টে অরবিটাল সবসময় থাকে। এখানে 2টা ইলেকট্রন আছে বলে 2টা এইভাবে থাকবে, এখানে 2টা ইলেকট্রন স্পিনগুলো বিপরীতমুখী হবে, এখানে 3টে ইলেকট্রন একটা একটা করে ইলেকট্রন এভাবে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমি অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশন দেখাই, তাহলে আমরা দেখবো 1s2, 2s2, 2p4। এটার জন্য কি হবে, এখানে 1s 2টা ইলেকট্রন আছে, 2s এ মনে করো 2টা ইলেকট্রন আছে, 3s এ আমরা দেখবো যে এখানে একটা একটা করে প্রথম ইলেকট্রন যাবে, এবং দেখা যাচ্ছে এখানে 4টা ইলেকট্রন আছে, তাহলে পরবর্তী ইলেকট্রনটা এখানে যাবে। অর্থাৎ এইভাবে আমাদেরকে ইলেকট্রন কনফিগারেশন দেখাতে হবে কোডের রুল মোতাবেক। যদি ফ্লোরিনের জন্য বলা হয়, তো ফ্লোরিন হচ্ছে 9 পারমাণবিক ঘনিষ্ঠ মৌল, 1s2, 2s2, 2p5, তখন তুমি কোডের রুল মোতাবেক ইলেকট্রন কনফিগারেশন দেখাবে। এভাবে 1s এর জন্য এভাবে, 2s এর জন্য এভাবে, 2p এর জন্য এভাবে তুমি 3টা অরবিটালে প্রথমে 3টা ইলেকট্রন দেবে। দেখতে পাচ্ছ 3টা দেওয়ার পরে আরো 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন এইভাবে যাবে। এখন তোমার প্রশ্ন হবে, স্যার যদি বলা হয় ক্লোরিনের ইলেকট্রন কনফিগারেশন দেখো, তাহলে কি আমাদেরকে এরকম করে এই অরবিটালগুলো দেখাতে হবে? অর্থাৎ এখানে 1টা 2টা 3টা 4টা 5টা উপস্তর হবে, এই 5টা উপস্তরে এবার বিন্যাস করে দেখাতে হবে না। যদি মনে করো ইলেকট্রন কনফিগারেশন বড় টাইপের হয়, মনে করো যেমন তুমি ক্লোরিনের কথা বলতেছ, বা মনে করো আরো একটু উপরের দিকে বলতে পারো, যে যদি মনে করো ক্লোরিনের ইলেকট্রন কনফিগারেশন বলো যে ক্লোরিন এটা হবে কত 70, তুমি দেখবো 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এক্ষেত্রে এই 2টা তাপযোগ্যতা স্তরের ইলেকট্রনগুলো কোনদের রুল মোতাবেক ইলেকট্রন কনফিগারেশন দেখালে চলবে। অর্থাৎ এখানে তুমি 1s2 দেখাবে, 2s2 বলবে, 2p6 আছে, কি 3s এর জন্য একটা অরবিটাল, 3p এর জন্য মনে করো 3টে অরবিটাল এভাবে সাজাবে। সাজানোর পর এখানে ইলেকট্রনগুলো এইভাবে সজ্জিত করবে। এখানে কয়টা ইলেকট্রন? 5টা, 1টা 2টা 3টা, অর্থাৎ বলা হচ্ছে একই শক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে এবং তাদের স্পিন হবে একইমুখী। যখন যুগ্ম হবে, অর্থাৎ যদি কোনো অরবিটালে একাধিক ইলেকট্রন বা যুগ্ম থাকে, যদি কোনো অরবিটালে যুগ্ম বা একাধিক ইলেকট্রন থাকে, যুগ্ম বা একাধিক ইলেকট্রন এইভাবে লিখতে পারো তুমি, এভাবে লিখবে যে যুগ্ম বা একাধিক ইলেকট্রন থাকে, তবে তাদের স্পিন হবে ইলেকট্রন থাকে, তবে তাদের স্পিন হবে বিপরীত। এখানে তুমি অরবিটালে যুগ্ম বা একাধিক ইলেকট্রন থাকে, তবে তাদের স্পিন হবে বিভিন্ন। যেহেতু এখানে ইলেকট্রন মনে কর 5টা, সেক্ষেত্রে এখানে যুগ্ম যখন হচ্ছে তাদের স্পিনগুলো হবে এবার বিপরীতমুখী হবে। এবং একটা কথা মনে রাখবে, স্পিন যখন একমুখী যাবে তখন তাদের কিন্তু স্পিন কোএফিসিয়েন্ট মান +12 হয়, এটা তোমরা জানো, আগে আলোচনা হয়েছে। এখন যেখানে যেখানে স্পিন 2টা করে দেখা যাচ্ছে, সেখানে কিন্তু একটা +12 হচ্ছে, একটা -12 হচ্ছে। অর্থাৎ এখানে একটা +12, একটা -12, এইভাবে দেখাতে হবে। অর্থাৎ প্রথম ইলেকট্রন +12, দ্বিতীয় ইলেকট্রন +12 পি এর, তৃতীয় ইলেকট্রন +12 পি এর, চতুর্থ ইলেকট্রন হচ্ছে -12, পঞ্চম ইলেকট্রন -12, ষষ্ঠ ইলেকট্রন -12। মনে করো আর একটু উপরের দিকে যাচ্ছি, মনে করো যদি বলা হয় যে আয়রনে মনে করো আমরা ইলেকট্রন কনফিগারেশন দেখাচ্ছি, মনে করো আয়রন হচ্ছে 26। আমি যখন ইলেকট্রন বিন্যাস দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2,
3D কত হবে 2 4 10 12 18 20 20 এর চেয়ে 26। এটা আমি আবহাওয়া রুল মোতাবেক সাজালাম। গতদিন আমি আবহাওয়া রুল নিয়ে আলোচনা করছিলাম, আজকে মনে আমি হুন্ডের রুল নিয়ে আলোচনা করতেছি। হুন্ডের রুলের আলোচনা করতে গেলেও আমাদেরকে ইলেকট্রন কনফিগারেশনটা হুন্ডের রুল মোতাবেক কীভাবে দেখাতে হবে সেটা আমি ব্যাখ্যা করছি। অর্থাৎ এখানে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 লিখে আমি 4s2 দেব। এখন আমি যদি হুন্ডের রুল মোতাবেক ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে তাদের যোজ্যতা স্তরের কথা আমি বলছিলাম। আসলে যোজ্যতা স্তর এখানে আমরা বুঝি সাধারণত 4s, কিন্তু সর্বশেষ ইলেকট্রনটা 3d তে গেল, সেই জন্য কিন্তু এই দুইটা উপস্তরে ইলেকট্রন কনফিগারেশন হুন্ডের রুল মোতাবেক দেখাতে হবে। বাকিগুলো না দেখালে চলবে। মনে করো 2s2 2p6 3s2 3p6 3d এর জন্য এভাবে অরবিটাল d এর মধ্যে কয়টা অরবিটাল থাকে সুপ্রিয় শিক্ষার্থী? 5টা অরবিটাল থাকে। এই 5টা অরবিটাল আমরা সাধারণত এইভাবে দেখাবো, এবং আরেকটা অরবিটাল আমরা এইভাবে দেখাবো। এই 5টা অরবিটালে প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে, এবং 6টা যেহেতু আছে প্রথম ডি উপস্থিত প্রথম অরবিটাল সেটার মধ্যে 2টা ইলেকট্রন দেবো। এইভাবে আমরা ক্রমান্বয়ে দিয়ে যাবো। যদি অতিরিক্ত 7টা হলে এখানে আরেকটা, 8টা হলে আরেকটা, 9টা হলে আরেকটা, 10টা হলে আরেকটা, এভাবে হয়ে যাবে। এখানে মনে করো 2টা ইলেকট্রন আমরা এইভাবে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে হুন্ডের রুল মোতাবেক ইলেকট্রন কনফিগারেশন কিভাবে করতে হয়। বিশেষ করে যদি জিঙ্কের যদি বলা হয়, মনে করো জিঙ্কের প্রোটন সংখ্যা হচ্ছে 30, সাধারণ নিরপেক্ষ অবস্থায় তার ইলেকট্রন সংখ্যাও সমান। তাহলে সেক্ষেত্রে যদি আমি তার ইলেকট্রন কনফিগারেশন দেখাই, তাহলে আমি সব লিখে যাবো 4s2 লিখে 3d কত লিখবো 10, এটার মতো এতটুকু জন্য আমি এখানে লিখবো। লেখার পরে আমি কি লিখবো 3d 10 লিখবো। আচ্ছা, একই রকম ভাবে যদি আমরা সাজাই 1s2 এবার দিয়ে 3d 10 লিখে 4s কত লিখবো 4s2। তাহলে এখানে 1s2 থেকে শুরু করে এখানে 3p6 3d এর মধ্যে অরবিটাল আছে 5টা। এই অরবিটালগুলো 1 2 3 4 5টা অরবিটাল, এস এর মধ্যে একটা অরবিটাল। প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে, এইভাবে যাবে, পরবর্তী আরেকটা ইলেকট্রন এইভাবে যাবে, এবং এখানে 2টা স্পিন বিপরীতমুখী হবে। এবং একটা কথা মনে রাখবে সুপ্রিয় শিক্ষার্থী, যখন মনে করো ইলেকট্রন অপূর্ণ অবস্থায় থাকে, মনে করো এরকম হুন্ডের রুল মোতাবেক সাজানোর পর দেখা যাচ্ছে একটা বা একাধিক ইলেকট্রন অযুগ্ম অবস্থায় আছে। যেমন এখানে একটা ইলেকট্রন অযুগ্ম অবস্থা আছে, এখানে 4টা ইলেকট্রন অযুগ্ম অবস্থা আছে, এবং মনে করো যদি আরো একটা মনে করো আয়রন 2+ বা আয়রন 3+ দিই, তখন দেখবো সেখানে 5টা অযুগ্ম ইলেকট্রন আছে। যেমন ক্রোমিয়ামের দেখবো এখানে 5টা অযুগ্ম ইলেকট্রন আছে। যাদের অযুগ্ম ইলেকট্রন এক বা একাধিক আছে তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক। তাদের প্যারাম্যাগনেটিজম ধর্ম থাকে, অর্থাৎ চুম্বক ধর্ম কি ধরনের? প্যারাচুম্বকীয়। প্যারাচুম্বকীয় মানে যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদেরকে আমরা চুম্বকত্ব বলে থাকি। যারা চুম্বক দ্বারা আকর্ষিত হয় না তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ। আর যারা চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয় তারা হচ্ছে ফেরোম্যাগনেটিজম পদার্থ। তাহলে ফেরোম্যাগনেটিক পদার্থ যারা চুম্বক দ্বারা আকর্ষিত হবে তীব্রভাবে, তারা তীব্রভাবে আকর্ষিত হবে যাদের যোজ্যতা স্তরে কমপক্ষে 4টি এবং সর্বোচ্চ 5টি দ্বিপস্থের ইলেকট্রন, কমপক্ষে 4টি মনে করে এরকম থাকবে, কমপক্ষে 4টি অযুগ্ম ইলেকট্রন থাকবে, 5টিও থাকতে পারে এর মধ্যে, যেমন ক্রোমিয়াম, যেমন ফেরিক লবণ, এই সমস্ত বস্তু, যেমন ম্যাঙ্গানিজ আয়ন, এই যে মনে করো এই সমস্ত পদার্থে দেখবে যোজ্যতা স্তরে অযুগ্ম ইলেকট্রন 4টা বা 5টা থাকে। তাই এরা কিন্তু ফেরোম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। আর যাদের মধ্যে মনে করো সর্বোচ্চ 3টা 1 2 3 এরকম সর্বোচ্চ 3টা পর্যন্ত ইলেকট্রন থাকে তারা কিন্তু প্যারাম্যাগনেটিজম। তবে এই কথাটা সত্য যে ফেরোম্যাগনেটিজম যারা থাকে তারা প্যারাম্যাগনেটিজম বটে, অর্থাৎ চুম্বক দ্বারা আকর্ষিত হলে সেটা প্যারাম্যাগনেটিজম, কিন্তু তীব্রভাবে আকর্ষিত হলে সেটা ফেরোম্যাগনেটিজম। তাই ফেরোম্যাগনেটিজম এগুলোকে আমরা প্যারাম্যাগনেটিজম বলতে পারি। আর যারা চুম্বক দ্বারা আকর্ষিত হবে না তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক। যেমন অনেক সময় আসতে পারে জিঙ্ক ডায়াম্যাগনেটিক কেন? তুমি এই ইলেকট্রন বিন্যাস হুন্ডের রুল মোতাবেক দেখাই তোমাকে ব্যাখ্যা করতে হবে যে তার যোজ্যতা স্তরে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে পূর্ব উপস্তরে যেখানে সর্বশেষ ইলেকট্রনগুলো যায়, এই উপস্তরে অরবিটালগুলোতে ইলেকট্রন পরিপূর্ণ অবস্থায় আছে, কাজে এই জিঙ্ক ডায়াম্যাগনেটিক। যেমন অনেক সময় বলে যে সোডিয়াম প্যারাম্যাগনেটিক কেন, প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে কেন, যে সোডিয়াম প্যারাম্যাগনেটিজম কেন?
তখন সেটা ব্যাখ্যা করতে হবে যে সোডিয়ামে যখন তুমি ইলেকট্রন কনফিগারেশন করবে যে সোডিয়াম 11 তুমি দেখবে 1s2 2s2 2p6 3s1 তার যে যথেষ্ট একটা মাত্র ইলেকট্রন আছে সেই জন্য সে প্যারাম্যাগনেটিক একটা পদার্থ। আর যদি তোমাকে যদি সোডিয়াম ক্লোরাইডের যখন আমি কথা বলবো সেখানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু ডায়াম্যাগনেটিক। কেন? সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম এবং ক্লোরাইড সোডিয়াম আয়ন হিসেবে আছে, সোডিয়াম আয়ন হিসেবে আছে আর ক্লোরাইড আয়ন হিসেবে আছে। এখানে সোডিয়াম যেহেতু ক্লোরিন হচ্ছে একটা অধাতব মৌল, এখান থেকে অধাতব অ্যানায়ন, আর এটা হচ্ছে ক্যাটায়ন, সোডিয়াম আয়ন একটা ক্যাটায়ন। এই সোডিয়ামের ইলেকট্রন কনফিগারেশন যেহেতু যতগুলো ধাতু আছে ম্যাক্সিমাম ধাতু নিষ্ক্রিয় ধাতু ছাড়া ম্যাক্সিমাম ধাতু সাধারণত প্যারাম্যাগনেটিজম দেখায়। তুমি বলতে পারো জিঙ্ক তো ধাতু, কিন্তু কিছু কিছু ধাতু আছে আবার ডায়াম্যাগনেটিজম, যাদের যে যথেষ্ট ইলেকট্রন পরিপূর্ণ থাকবে, যেমন মৃৎকার ধাতু যেগুলো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো কিন্তু ডায়াম্যাগনেটিক। আবার মনে করো এইদিকে জিঙ্ক আছে, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এগুলো কিন্তু কি ডায়াম্যাগনেটিজম। কপারনেসিয়াম, এগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিজম, কারণ তাদের যে যথেষ্ট ইলেকট্রন পরিপূর্ণ থাকে। কিন্তু বেশিরভাগ যে ডিপ্লক মৌল, বিশেষ করে গ্রুপ 4 থেকে গ্রুপ 9 পর্যন্ত যে মৌলগুলো আছে তারা কিন্তু প্যারাম্যাগনেটিজম ধর্ম দেখায়। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে সোডিয়াম আয়ন যখন ইলেকট্রন কনফিগারেশন করবো 1s2 2s2 2p কত হবে 6, এটা ইলেকট্রন পরিপূর্ণ, সেই জন্য এই ডি পি উপস্থিত পরিপূর্ণ। আমি যদি এটা ইলেকট্রন কনফিগারেশন দেখাই, মনে করো 1s2 দেখাই, তার যে যথেষ্ট 2s এর মধ্যে দুইটা ইলেকট্রন আছে, যুগ্ম অবস্থায় আছে, পি এর মধ্যে 3টা অরবিটাল, প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে, এরপরে দেখা যাচ্ছে আরেকটা একটা করে ইলেকট্রন এভাবে যাচ্ছে, তার যুগ্ম অবস্থা আছে, সেই জন্য সেটা ডায়াম্যাগনেটিক। অর্থাৎ সোডিয়ামের লবণগুলো যতগুলো ধাতু লবণ আছে প্রত্যেকটা কিন্তু ডায়াম্যাগনেটিজম ধর্ম প্রদর্শন করে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু এগুলো সম্পর্কে মনে রাখতে হবে। আবার মনে করো যদি এরকম একটা প্রশ্ন করি যে ডি এর মধ্যে 5টা ইলেকট্রন আছে, তাদের স্পিনগুলো হবে একইমুখী। যেমন আমি যদি মনে করো এই যে আয়রনের কথা বললাম, আয়রনের ইলেকট্রন কনফিগারেশন দিলাম 1s2 2s2 2p6 3s2 3p6, মনে করো 4s2 3d, মনে করো 6 3d6, মনে করো না 3d6। এখন আমরা লিখতে পারি যে এটাকে যখন সাজাবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, আমি যখন আয়রন 2 ক্লাস ধরবো তখন আমরা দেখবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 এই অবস্থায় পাবো। অর্থাৎ তার যে থেকে ইলেকট্রন চলে গেল, তখন যদি তার ইলেকট্রন কনফিগারেশন দেখাতে বলে আমরা সর্বশেষ দুইটি উপস্তরে দেখালে চলবে। যোজ্যতাস্ত বলতে এটা পুরোটাকে যোজ্যতাস্ত বোঝানো হচ্ছে এই মুহূর্তে, কিন্তু আমরা ইলেকট্রন কনফিগারেশন কমপক্ষে দুইটা উপস্তরে ইলেকট্রন কনফিগারেশন যদি মৌলের মোতাবেক দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখবো যে 1s2 2s2 2p6 3s2 3p6, 3p এর জন্য আমরা অরবিটালগুলো দেখাবো, যেখানে 3টে অরবিটাল আছে, অরবিটালগুলোতে প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে, পরবর্তীতে এগুলো যুগ্ম হবে। ডি এর মধ্যে দেখবে এখানে 5টা অরবিটাল আছে, প্রথমে একটা একটা করে যাবে, 5টা ইলেকট্রন এভাবে যাবে, পরবর্তীতে আরেকটা ইলেকট্রন যাবে। এটা মনে করো আমি দেখতেছি 4টা অযুগ্ম ইলেকট্রন আছে। আবার যখন ফেরিক আয়ন দেবো, মনে করো ফেরিক আয়ন, এক্ষেত্রে দেখবো 1s2 থেকে শুরু করে 3s2 3p6 3d কত হবে 5, অর্থাৎ 3টা ইলেকট্রন চলে গেল, এখান থেকে 2টা ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন, তখন 3d5 হবে। সেক্ষেত্রে আমি যদি দেখাই তাহলে আমরা দেখবো 1s2 থেকে 3s2 3p এর মধ্যে অরবিটাল আছে কয়টা 3টা, এই 3টে অরবিটালে আমি ইলেকট্রন প্রথম 3টা দেখাবো, পরবর্তীতে এগুলো যুগ্ম অবস্থায় দেখাবো। এরপরে এখানে ডি এর মধ্যে 5টা অরবিটাল আছে, এই 5টা অরবিটালে স্পিনগুলো সবই একইমুখীভাবে দেখাবো 19 মিনিট, অর্থাৎ এগুলো সবগুলো কিন্তু স্পিন হচ্ছে প্লাস হাফ। এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে এই দুইটার মধ্যে অনেক সময় এরকম একটা প্রশ্ন মনে করে দিল, এ দিয়ে দিল এই ইলেকট্রন আর্গন, এখানে n-1 d মনে করে দিল 5, এটা যদি একটা বলে একটা ক্যাটায়ন ইলেকট্রন কনফিগারেশন, এটা ক্যাটায়ন বলতে কি ক্যাটায়ন হতে পারে, এটা হতে পারে যে এটা একটা ক্যাটায়নের যদি ইলেকট্রন কনফিগারেশন বলে, এটা একটা ক্যাটায়ন ইলেকট্রন কনফিগারেশন যদি বলা হয়, তাহলে ক্যাটায়নটা কি হতে পারে, যেমন ফেরিক হতে পারে, ফেরিক আয়নের ইলেকট্রন কনফিগারেশন করতে পারে। আবার মনে করো যেহেতু এখানে n-1 বলছে, ফেরিক হতে পারে, তার মনে আরও হতে পারে, যেমন আমরা বলতে পারি যেটা ম্যাঙ্গানিজ আয়নের হতে পারে,
ফেরিক আয়নও হতে পারে। ক্রোমাস আয়ন তো ক্রোমিয়াম 2+। কাজে এই দুইটার মধ্যে যে কোনো একটা আয়নের ইলেকট্রন কনফিগারেশন এইভাবে আমরা দেখাতে পারি, এবং তাদের স্পিনগুলো হবে একমুখী। স্পিন একমুখী হওয়া মানে তাদের এই মনে করে সবগুলো কিন্তু মনে করো কোয়ান্টাম সংখ্যার মান হবে +12, এটা হবে মনে করো +12, এটা হবে +12, এটাও হবে +12, এটাও হবে +12। অর্থাৎ প্রত্যেকটা স্পিন যেহেতু এগোমুখী, তাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে +12। কিন্তু যখন যুগ্ম হবে এক্ষেত্রে তুমি যখন দেখবে বলবে স্যার +-12, এখানে স্পিন বিপরীতমুখী, সেই জন্য তার এটা +-12+-12+-12+-12 এবার আমরা দেখাতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এবার সাধারণত আমরা এই ইলেকট্রন কনফিগারেশন দেখাতে অনেক সময় প্রশ্ন আসতে পারে, এরকম মনে করে একটু বিপদ দিল, বলতে পারে যে এই ডি প্রস্তরে এই অরবিটালগুলো স্পিন একমুখী ব্যাখ্যা করো। তাহলে তোমাকে এই ধরনের একটা আয়ন হতে পারে, মনে করো ফেরিক আয়ন, ম্যাঙ্গানাস আয়ন। ম্যাঙ্গানাস আয়ন অর্থাৎ 25, তার ইলেকট্রন আছে 23টা, এখানে আছে 26, ইলেকট্রন আছে 23টা। কিন্তু তারা হচ্ছে পরস্পরে, মনে রাখবে এটা হচ্ছে আইসো আয়নিক, অর্থাৎ একই ধরনের আয়নিক কম্পাউন্ডকে তারা শো করে। এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক, এরা উভয়ই কিন্তু আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক কেন বলবো? এরা উভয়ে আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক। অর্থাৎ আইসো ইলেকট্রনিক আমরা কেন বলবো? আইসো ইলেকট্রনিক হচ্ছে যে যদি একাধিক আয়নে ইলেকট্রন সংখ্যা সমান থাকে তখন তাদেরকে আমরা আইসো ইলেকট্রনিক বলবো। যেমন মনে করি এরকম আরো কম্পাউন্ড হতে পারে, আমি যদি বলি যে কোবাল্ট 3+, মনে করি ফেরাস 2+, এটা 26, এটা 27, এরও কিন্তু এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা? 24টা, এর মধ্যে 24টা। তাহলে এই যে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করলো, এই যে 3টে ইলেকট্রন ত্যাগ করলো, এই 3টে ইলেকট্রন ত্যাগ করার পরে এখানে ইলেকট্রন হচ্ছে 24, এখানে ইলেকট্রন 24, কাজে এরা পরস্পরে আইসো ইলেকট্রনিক। এটার মধ্যে মনে করো 20 কত হবে? এটার মধ্যে 25, এটার মধ্যে 25, এটা মনে করো 26, এটা 25, দুইটা ইলেকট্রন গেলে 23, উভয় কিন্তু ইলেকট্রন সংখ্যা 23, তারা কিন্তু আইসো ইলেকট্রনিক। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আরেকটা কথা মনে রাখবে, যখন ইলেকট্রন কোন একটা সুস্থিত আয়ন অবস্থায়, কোন একটা পরমাণু যোজ্যতা ইলেকট্রন অর্ধপূর্ণ থাকে বা পরিপূর্ণ অবস্থা থাকে, তার সুস্থিতিটা কিন্তু মনে করো অপূর্ণ অবস্থায় যেটা থাকবে তার থেকে বেশি। যেমন মনে করো আমি ফেরাসের তুলনায় ফেরিক, এই দুটোর মধ্যে কার সুস্থিতি বাড়বে? সুস্থিতি হচ্ছে ফেরিক আয়নের সুস্থিতি বেশি ফেরাস আয়নের তুলনায়। কেন? সেটা তুমি ব্যাখ্যা করবে কিভাবে? ব্যাখ্যা করবে যে ফেরিক আয়নে ইলেকট্রন কনফিগারেশনে সাধারণত আমরা দেখি যে সুস্থিত, অর্থাৎ এখানে অর্ধপূর্ণ অবস্থায় থাকে, 3d5 থাকে, আর এটার মধ্যে 3d6 থাকে। এটা কিন্তু অর্ধপূর্ণ, ডি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা 10, সেখানে যদি 10টা ইলেকট্রন থাকে অথবা 5টা ইলেকট্রন থাকে তাহলে তারা পরিপূর্ণ বা অর্ধপূর্ণ। এখন অর্ধপূর্ণ অবস্থায় যে আয়নটা থাকবে তার কিন্তু সুস্থিতি বেশি এর তুলনায়। আবার মনে করো কপার 2+, মনে করো কপার প্লাস বা কপার 2+, এই দুইটার মধ্যে কার সুস্থিতি বেশি? আমরা যখন কপার ইলেকট্রন কনফিগারেশন করবো দেখো 3d10 হচ্ছে, আর এখানে দেখো 3d9 হয়ে যাচ্ছে ইলেকট্রন কনফিগারেশন সর্বশেষ। ইলেকট্রন কনফিগারেশন সর্বশেষ উপস্তরে আমরা এখানে 10 পাবো, অর্থাৎ 29টার মধ্যে 28টা হয়ে যাবে, এখানে 29টার মধ্যে 27টা হয়ে যাবে, তখন 3d9 হচ্ছে, এখানে 3d10 হচ্ছে। যেহেতু এটা মনে করো ইলেকট্রন পরিপূর্ণ, সেই জন্য তার সুস্থিতি বেশি। আর কিন্তু প্যারাম্যাগনেটিজমের দিক দিয়ে এটা কিন্তু প্যারাম্যাগনেটিজম বেশি এটার তুলনায়। আবার এই দুইটার মধ্যে প্যারাম্যাগনেটিজম এর বেশি এর তুলনায়, অর্থাৎ প্যারাম্যাগনেটিজমের দিক দিয়ে প্যারাম্যাগনেটিজম বা প্যারাম্যাগনেটিক ধর্ম আয়রন ফেরিক আয়নে বেশি। কেন? এখানে সাধারণত অযৌন ইলেকট্রন বেশি, আর এদিকে কিউপ্রিক আয়নটা বেশি কিউপ্রাসের তুলনায়, কিউপ্রিক বেশি, কিউপ্রাসের তুলনায় কিউপ্রিকের প্যারাম্যাগনেটিজম বেশি, কারণ এখানে অযৌন ইলেকট্রন আছে, সেজন্য এটা হচ্ছে প্যারাম্যাগনেটিজম। আর এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, এখানে কোনো অযৌন ইলেকট্রন নেই। অর্থাৎ এবার কপার 1 দিয়ে দেখাতে পারে, কপার 1 মানে আসলে কিউপ্রাস আয়ন, কপার 2 মানে কপার 2 দিয়ে দেখালো, পাশে দুইটা এইভাবে দেখালো, তাহলে মনে করবে এটা কিউপ্রিক আয়ন। অর্থাৎ সুস্থিতির দিক দিয়ে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় থাকলে তাদের সুস্থিতি বেশি, এবং যদি অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যা বেশি থাকবে সুস্থিত আয়ন অবস্থায় বা পরমাণু অবস্থায়, যার অযুগ্ম ইলেকট্রন তুলনামূলক বেশি থাকবে, তার প্যারাম্যাগনেটিজম বেশি হবে।
ধরতে গেলে এরা এরা দুইটাই কিন্তু ফেরোম্যাগনেটিজম দেখাবে, চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হবে। এটার মধ্যে এটি চুম্বক দ্বারা আকর্ষিত হবে কিন্তু তীব্রভাবে নয়, এটা চুম্বক দ্বারা মোটেই আকর্ষিত হবে না, কি প্লাস লবণ দিয়ে। তাহলে প্যারাম্যাগনেটিজম ধর্ম সুস্থিতি সবগুলো কিন্তু এটার উপর নির্ভর করে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা কথা মনে রাখবে, আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার উপর, কোয়ান্টাম সংখ্যার একটা প্রয়োগ আছে। স্পিন কোয়ান্টাম সংখ্যার প্রয়োগ সাধারণত দুই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। একটা হচ্ছে অর্থ হাইড্রোজেন, মনে করো অর্থ হাইড্রোজেন, তোমাকে একটা স্যার বলবো অর্থ হাইড্রোজেন, অর্থ হাইড্রোজেন, হাইড্রোজেন, অর্থ হাইড্রোজেন বলতে তুমি কি বুঝো? অর্থ আমরা সাধারণত তুমি দেখবে অর্থ হাইড্রোজেন, অর্থ হাইড্রোজেন, আর একটা হচ্ছে প্যারা হাইড্রোজেন, প্যারা হাইড্রোজেন, হাইড্রোজেন। যখন কোনো একটা মনে করো হাইড্রোজেন অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু আছে, তাদের স্পিনগুলো যদি একইমুখী হয়, স্পিন মানে এটা যে স্পিনগুলো থাকে, যে স্পিনগুলো যদি একইমুখী হয়, তখন সেটাকে আমরা অর্থ হাইড্রোজেন বলবো। অর্থাৎ অর্থ হাইড্রোজেন বলতে আমরা বুঝি যে হাইড্রোজেনের মধ্যে দুইটি পরমাণু, অর্থাৎ দুইটি পরমাণুর যে দুইটি ইলেকট্রন আছে, এই দুইটি ইলেকট্রন যদি একইমুখী হয়, তখন সেটাকে আমরা কি বলবো? অর্থ হাইড্রোজেন বলবো। মনে করি স্পিনগুলো এইভাবে আছে, এইভাবে প্লাস হাফ একইমুখী আছে, মনে করো এইভাবে প্লাস হাফ একইমুখী আছে, এটা গড়িকাটার বিপরীত দিকে, তখন সেটা হবে দেখি, তখন সেটা হবে অর্থ হাইড্রোজেন। অথবা গড়িকাটার দিকে মনে করো প্লাস হাফ, এখানে মনে করো প্লাস হাফ, এটা যদি গড়িকাটার দিকে এইভাবে থাকে, মনে করো এইভাবে, এইভাবে থাকে, এইভাবে থাকে, একই দিকে থাকে, তখন সেটাকে আমরা অর্থ হাইড্রোজেন বলবো। একই দিকে যদি থাকে আমরা থাকে অর্থ হাইড্রোজেন বলবো। আর যদি বিপরীত দিকে থাকে, বিপরীত দিকে থাকে, মনে করো এভাবে বিপরীত দিকে আছে অর্থ হাইড্রোজেন, একই দিকে যদি থাকে এটা অর্থ হাইড্রোজেন। যদি বিপরীত দিকে থাকে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, অর্থাৎ একটা এদিকে একটা এদিকে, অর্থাৎ যদি একই দিকে মনে করি স্প্রিংগুলো যদি এইভাবে থাকে, বিপরীত দিকে থাকে, তখন সেটাকে আমরা বলবো যে এটা ডান দিকে যাচ্ছে, এটা বাম দিকে যায়, তখন সেটাকে প্যারা হাইড্রোজেন বলবো। সুপ্রিয় শিক্ষার্থী, অর্থ হাইড্রোজেন মানে একই দিকে থাকবে, একই দিকে যাচ্ছে ইলেকট্রনগুলো, অর্থাৎ মাইনাস হাফ প্লাস হাফ প্লাস হাফ। আর এখানে যদি বিপরীত দিকে বলতে আমরা বুঝি যে এটা ডান দিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা যদি মনে করো মাইনাস হাফ ধরি, এটা যদি মনে করো প্লাস হাফ ধরি, যদি একটা এদিকে যায় একটা যদি এইদিকে যায়, বিপরীত দিকে যাচ্ছে, তখন সেটা হচ্ছে প্যারা হাইড্রোজেন। অর্থ হাইড্রোজেন, প্যারা হাইড্রোজেন। তাহলে প্যারা হাইড্রোজেন মানে বিপরীত দিকে যাচ্ছে, সেটা হচ্ছে প্যারা হাইড্রোজেন। আর যদি একই দিকে যাচ্ছে, একই দিকে দুইটা এই পাশে আসতেছে, গড়িকাটার বিপরীত দিকে, গড়িকাটার দিকে, তখন সেটা সাধারণত এটা আগে দেখবে তোমরা, এটা আগে দেখাবে এবং এই জিনিসটা পরে দেখাবে, তখন সেটা হচ্ছে যে অর্থ হাইড্রোজেন। আর প্যারা হাইড্রোজেন মানে যদি কোনো হাইড্রোজেন অণুর দুইটি পরমাণু স্পিনগুলো যদি বিপরীত দিকে হয়, তখন সেটা হচ্ছে প্যারা হাইড্রোজেন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সাধারণত কি কি পড়ালাম? কুন্ডের নীতি পড়ালাম, কুন্ডের নীতির আলোকে বিভিন্ন ইলেকট্রন কনফিউশন দেখালাম, বিভিন্ন আয়ন ইলেকট্রন কনফিউশন কীরকম হতে পারে সে সম্পর্কে আইডিয়া দিলাম। কাজে এগুলো তোমরা দেখবে, এগুলোর উপর আমি একটা বাসার কাজ দিচ্ছি, তোমরা বাসার কাজটা একটু দেখবে, করে নেবে। দেখো, আজকে উদ্দীপক নাম্বার হচ্ছে কুন্ডের নীতির উপর আমরা যা আলোচনা করার দরকার আসলে সবটুকুই এখানে আলোচনা হয়েছে। এখানে আমি বললাম যে ক্ষার ধাতুগুলো সাধারণত প্যারাম্যাগনেটিক, মিড ক্ষার ধাতুগুলো ডায়াম্যাগনেটিক, তারপর মনে করো যখন ক্ষার ধাতু লবণগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক, কেন সে সম্পর্কে আমি ব্যাখ্যা দিয়েছি। আবার যা কাদের ফেরোম্যাগনেটিজম বেশি, কাদের সুস্থিতি বেশি, এগুলো সম্পর্কে আমি আইডিয়া দিয়েছি। কাজে সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটা উদ্দীপক দিচ্ছি। আজকের উদ্দীপক নম্বর হলো বাসার কাজ, বাসার কাজ। উদ্দীপক নম্বর হচ্ছে উদ্দীপক নম্বর হচ্ছে 11। আমি মনে করি দুইটা রো দিচ্ছি, দুইটা কলাম দিচ্ছি, এই দুইটা কলাম দিলাম, একটা দিলাম মনে করো এ, একটা দিলাম মনে করো বি কলাম। এক কলাম মনে করো একটা ইলেকট্রন কনফিউশন দিচ্ছি, এটা মনে করো একটা আর্গন ধরে নাও, এটা প্রচলিত একটি মৌলের প্রতীক ধরে নাও। এটা আর্গন দিলাম, আর্গন দিয়ে এখানে n-1d মনে করো 5 দিলাম। আর এখানে মনে করো একটা মৌল দিচ্ছি আয়রন 26, আর একটা মৌল দিচ্ছি মনে করো কপার 29। সুপ্রিয় শিক্ষার্থী, আমি
এই উদ্দীপকের আলোকে নিচের ছক লক্ষ্য করো এবং এটার আলোকে নিম্নলিখিত প্রশ্নের সময় উত্তর দাও। ক দিয়ে দিচ্ছি যে মনে করো প্যারা হাইড্রোজেন বলতে কি বুঝো? প্যারা হাইড্রোজেন, প্যারা হাইড্রোজেন, হাইড্রোজেন কি? প্যারা হাইড্রোজেন কি? এটা বলছিলাম যে বিপরীত দিকে যখন মনে করো হাইড্রোজেন অণুর যে দুইটা পরমাণু দুইটা ইলেকট্রন যদি বিপরীত দিকে যায়, অবশ্যই বিপরীত দিকে যায়, এটা উল্টো দিকে কখনো যায়, বিপরীত দিকে যায়, তখন সেটাকে সাধারণত প্যারা হাইড্রোজেন বলবো স্ক্রিনগুলো যদি। আর দ্বিতীয় প্রশ্ন দিচ্ছি যে মনে করো একটা দিচ্ছি, মনে করো এই আয়রন, আয়রন টি প্লাস, আয়রন 2 প্লাস ও মনে করো কোবাল্ট 2 প্লাস, আয়রন 3 প্লাস, আয়রন 2 প্লাস এবং কোবাল্ট 3 প্লাস, কোবাল্ট 3 প্লাস এরা এরা পরস্পরে পরস্পরে আইসো আইসো ইলেকট্রিক, আইসো ইলেকট্রিক, ইলেকট্রনিক বলি, ইলেকট্রনিক কেন? আইসো ইলেকট্রনিক কেন? এরা পরস্পরে আইসো ইলেকট্রনিক কেন? গ দিয়ে দিচ্ছি উদ্দীপকে, উদ্দীপকে এক কলামে, এক কলামের, এক কলাম, এটা একটা কলাম, এক কলামে ইলেকট্রন কনফিগারেশনে, ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসে, বিন্যাসে বিন্যাসে ইলেকট্রন সমূহ ডি উপস্তরে, উপস্তরে ইলেকট্রন সমূহে, ইলেকট্রন সমূহে সমূহে স্পিন, স্পিন একইমুখী, একইমুখী ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। গ হচ্ছে যে উদ্দীপকে, উদ্দীপকে বি কলামে, বি কলামে মৌলসমূহে, মৌলসমূহে সুস্থিত আয়নে, আয়নে সুস্থিত আয়নে স্থায়িত্ব, স্থায়িত্ব ও প্যারাম্যাগনেটিক ধর্ম, প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক ধর্ম, ধর্ম বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, প্যারা হাইড্রোজেন কি, কোবাল্ট এবং এগুলো সব আলোচনা হয়েছে। এক কলামের যে মৌলগুলো যে ডি প্রস্তর স্প্রিনগুলো, এগুলো কোনটির রুলটা লিখে কোনটির নিয়ম লিখে তোমাকে ইলেকট্রন বিন্যাসটা দেখাইয়ে একটা মৌলের জন্য, একটা আয়নের জন্য, ক্যাটায়নের জন্য, অর্থাৎ উদ্দীপকের এক কলামে ইলেকট্রন বেশ ডি উপস্তরে ইলেকট্রন সমূহের স্পিন একইমুখী, কোনো ক্যাটায়ন কলামের ইলেকট্রন বিন্যাস কোনো ক্যাটায়নের জন্য, কোনো ক্যাটায়ন, ক্যাটায়নের জন্য, ক্যাটায়নের জন্য, ক্যাটায়নের জন্য মানে এটা ফেরিক আয়ন হতে পারে বা মনে করো ফেরিক আয়ন অথবা ম্যাঙ্গানিজ আয়ন হতে পারে। এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে তুমি ব্যাখ্যা করবে এবং কোনটির নীতিটা লিখবে। আরেকটা হচ্ছে যে বি কলামের যে মৌলগুলোর সুস্থিতি, ফেরিক, ফেরাস, কিপ্রাস, কিপ্রিক, এগুলো সুস্থিতি এবং প্যারাম্যাগনেটিজমের জন্য ব্যাখ্যা করবে। এটা 3, এটা সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে আজকে এতটুকু থাক। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলো। এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।